ফিল্ড মার্শাল আসিম মুনিরের বিরুদ্ধে বিদ্রোহ সেনাবাহিনীর অভ্যন্তরেই কেন কন্ট্রোল হারাচ্ছেন পাক সেনাপ্রধান? পাকিস্তানে ঢুকে কিভাবে কাউন্টার অ্যাটাক চালালো তালিবান? কেন চীন বাংলাদেশের তিস্তা মহাপ্রকল্প থেকে কার্যত সরে দাঁড়ালো? কিভাবে ঢাকার বিপদ ঘনাচ্ছে পার্বত্য চট্টগ্রাম এবং মেরিটাইম বর্ডার জুড়ে? কেন বাংলাদেশ উপকূলে স্টেলথ ওয়ারশিপসের সাইলেন্ট সার্ভেলেন্স চালাতে চাইছে নয়াদিল্লি? নমস্কার, আমি সত্যজিৎ মুখোপাধ্যায়। জয় হিন্দের এই অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে অনেক স্বাগত। জুলাই মাস যেন বৃষ্টির ঘনঘটা, মেঘ রোদ্দুরের খেলা, আর এই প্রাকৃতিক বৈচিত্র্যের মধ্যে জুলাই মাসটা এগিয়ে চলে। কিন্তু আপনি যদি অন্যভাবে দেখেন, যে রাজনৈতিক আতশকাছে জুলাই মাসকে দেখেন, তাহলে দেখবেন যে পশ্চিমবঙ্গ অর্থাৎ এই বাংলার ক্ষেত্রেও জুলাই মাসে প্রচুর ঘটনার ঘনঘটা রাজনৈতিকভাবে। আর যদি আমরা সীমান্ত পেরিয়ে ওপার বাংলাকে দেখি, সেখানেও তো তথাকথিত জুলাই আন্দোলনের কথা বলা হচ্ছে। আবার অনেকে বলেন যে জুলাই মাস নাকি জিঘাংসার মাস, প্রতিহিংসার মাস। সত্যি কি তাই? আমরা সেই উত্তরে পরে আসছি। তার আগে এটা বলে রাখি যে আমি বলেছিলাম যে তালিবান যখন কোনো হুঁশিয়ারি দেয় বা প্রতিশোধের কথা বলে, সেটা তার নিয়ে রাখে। ইতিহাস তাই বলছে। পাকিস্তানের ক্ষেত্রে সেই ঘটনা ঘটেছে। কিভাবে? গত 10ই জুন আফগানিস্তানের পাকতিকা সহ বিভিন্ন যে প্রদেশগুলো সীমান্তবর্তী, সেখানে ব্যাপকভাবে এয়ার স্ট্রাইক চালায় পাকিস্তানি এয়ারফোর্স। এবং এই এয়ারফোর্সকে লিড করেছিল পাকিস্তানের স্কোয়াড্রন লিডার আসিম তারিক। পরবর্তী সময় আফগানিস্তানে ব্যাপক গণহত্যার সুবাদে এই স্কোয়াড্রন লিডার আসিম তারিককে পাক সেনা কর্তৃপক্ষ তাকে পাক এয়ারফোর্সের ইন্টেলিজেন্স ডিরেক্টরেটের গ্রুপ ক্যাপ্টেন পদে উন্নীত করে। প্রমোশন পান তিনি, এবং প্রমোশনের আনন্দে তিনি যখন গত 5ই জুলাই রবিবার দিন পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ঘুরে বেড়াচ্ছেন, শপিং করছেন, গাড়ি করে ঘুরছেন, হঠাৎ তখন তার উপর চড়াও হয় অজ্ঞাত পরিচয় বন্দুকবাজরা, অর্থাৎ আননোন গানম্যান, এবং ব্যাপকভাবে গুলি চলে। ঘটনাস্থলে মৃত্যু হয় আসিম তারিকের, অর্থাৎ সেই সদ্য প্রমোশন পাওয়া গ্রুপ ক্যাপ্টেনের। এবং এই ঘটনার পর আতঙ্কের চোরাস্রোত বয়ে যায় ইসলামাবাদ জুড়ে। বিশেষজ্ঞরা এটাও মনে করছেন যে নয়াদিল্লির সঙ্গে ইসলামাবাদের যে সম্পর্ক রয়েছে, তা এখন থেকে ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেওয়া হবে। পাকিস্তানের এই এয়ারফোর্স অফিসার যেভাবে গুলিতে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছেন, ঠিক সেভাবে কি পাকিস্তান সেনাবাহিনী কি ঠিক একইভাবে ছিন্ন বিচ্ছিন্ন হতে চলেছে? সেই ছবিটা একাধিক অংশ থেকে উঠে আসছে। তার কারণ, ইতিমধ্যে পাকিস্তানের যিনি সেনা প্রধান আসিম মুনির, তার বিরুদ্ধে বিদ্রোহের দানা বাঁধতে শুরু করেছে। আর্মি কু হতে পারে কি পাকিস্তান সেনাবাহিনীর অন্দরে? সে উত্তর আমরা দিতে পারবো না। কিন্তু যেদিকে গোটা পরিস্থিতি ঘটাচ্ছে, তার সঙ্গে একাধিক ঘটনা জড়িয়ে আছে বলে আমরা গোয়েন্দা সূত্রে জানতে পারছি। কি ঘটনা? সম্প্রতি পাকিস্তানের অবসরপ্রাপ্ত সেনাপ্রধান কমর জাভেদ বাজওয়া, তার অস্বাভাবিক একটা মৃত্যু হয়। অর্থাৎ পাকিস্তান সেনাবাহিনী থেকে কার্যত বহিষ্কৃত ব্রিগেডিয়ার শামসাদ মির্জা, তার অনুগামীরা, এই দুই অংশের অনুগামীরা একই জায়গায় আসেন এবং তারা বিক্ষোভ প্রদর্শন শুরু করেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের বিরুদ্ধে। এবং বিক্ষোভ দানাবাদে রাওয়ালপিন্ডি পাকিস্তানের সেনা সদর দপ্তরে বলে গত কয়েকদিনের গোয়েন্দা রিপোর্ট আমাদের কাছে তাই আসছে। এবং বিক্ষোভ এতটাই বেড়েছে যে তারা সেনাপ্রধানের অবিলম্বে ইস্তফা চাইছেন। তখন আরও একটা ঘটনা সমান্তরালভাবে পাকিস্তানের অভ্যন্তরে ঘটছে। সেই ঘটনাটা হলো যে টিটিপি এবং বালুচিস্তান লিবারেশন আর্মি, তারা গত কয়েকদিনে বেশ কয়েকটি কনফিডেন্সিয়াল বৈঠক করেছেন বিভিন্ন গোপন স্থানে। স্থির হয়েছে যে পাক অকুপাইড কাশ্মীরে সেখানকার বাসিন্দারা যে রক্তক্ষয়ী সংগ্রামে নেমেছেন, যেই বিদ্রোহে নেমেছেন, সেই বিদ্রোহে তারা বলছেন যে তারা পাকিস্তানের সঙ্গে আর একটা দিনও থাকতে চাইছেন না। পরিবর্তে তারা ভারতের অন্তর্ভুক্তিকরণ চাইছেন। অর্থাৎ এই আন্দোলন, এই বিদ্রোহ যেটা শুরু হয়েছে পিওকের অভ্যন্তরে, সেই বিদ্রোহকে সমর্থন করে এবার মাঠে নামবে টিটিপি বিদ্রোহীরা। আন্তর্জাতিক বিশেষজ্ঞরা এবং ওয়ার স্ট্র্যাটেজিস্টরা মনে করছেন এই অবস্থাটা পাকিস্তানের মধ্যে এই মুহূর্তে চলছে, সেটা ভারতের জন্য একটা নির্দিষ্ট ক্ষেত্রে একটা সিলভার লাইনিং, অর্থাৎ একটা সুবর্ণ সুযোগ বললে কম বলা হয়। তাহলে পিওকের অন্তর্ভুক্তিকরণ। একদমই ঠিক শুনছে, কারণ এখনো পর্যন্ত পিওকের অভ্যন্তরের বিদ্রোহ ক্রমশ আরও বড় আকার ধারণ করছে, প্রথম বিষয়। দ্বিতীয়ত, যে আইনে বা যে পদ্ধতিতে পাকিস্তানের জন্ম হয়েছিল 1947-এ, সেই আইনে বলা আছে যে প্রিন্সলি স্টেট যারা আছে তারা চাইলেই ভারতের সঙ্গে অন্তর্ভুক্তিকরণ ঘটাতে পারে, যেটা জম্মু কাশ্মীরের সেই সময়কার রাজা হরি সিং ভারতের অন্তর্ভুক্তিকরণের ব্যাপারে তিনি স্বাক্ষর করেছিলেন। অর্থাৎ
এখনো পর্যন্ত যতবার পাকিস্তান রাষ্ট্রসংঘের দ্বারস্থ হয়েছে বা ইউনাইটেড নেশনের দ্বারস্থ হয়েছে যে পিওকে তাদের, ততবারই রেজলিউশন সামনে এসছে রাষ্ট্রসংঘের তরফে যে পাকিস্তানের হাতে কোনো লিগ্যাল ডকুমেন্ট নেই পিওকে নিজেদের হাতে রাখার। অর্থাৎ সোজা করে বললে পাকিস্তানের হাতে কোনো আইনি কাগজপত্র নেই পাক অকুপাইড কাশ্মীরকে দখল করে রাখার। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। অর্থাৎ ভারতের হাতে ইনস্ট্রুমেন্টাল অ্যাকসেশন আছে, অর্থাৎ ভারতের হাতে আইনি কাগজ আছে যে এন্টায়ার জম্মু কাশ্মীরটাই তাদের অর্থাৎ আমাদের, এবং সেই আইনি কাগজ আমাদের হাতে আছে। এক্ষেত্রে একটা সিলভার লাইনিংয়ের হদিশ পাচ্ছেন ওয়ার স্ট্র্যাটেজিস্টরা বা আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা। তারা বলছেন যেটা একটা ভারতবর্ষের জন্য সুবর্ণ সুযোগ। কীভাবে সুবর্ণ সুযোগ? তিনটি বিষয়কে একই জায়গায় আনতে হবে। তিনটি বিষয় হলো যে পাক অকুপাইড কাশ্মীরের মধ্যে ব্যাপক বিদ্রোহ, যাকে টিটিপি বিদ্রোহীরা অর্থাৎ বিদ্রোহটা আরও বড় করে এসক্যালেট করবে, এবং যখন আমরা এই এপিসোড শ্যুট করছি সেই সময় দাঁড়িয়ে আগামী 72 ঘন্টার মধ্যে পাক অকুপাইড কাশ্মীর আরও বড় করে পাকিস্তানের বিরুদ্ধে বিদ্রোহ হতে পারে। দ্বিতীয়ত যে বিষয়টা উঠে আসছে তা হলো যে পাকিস্তান আর্মি, তাদের মধ্যে ব্যাপক বিদ্রোহ শুরু হচ্ছে এবং পাকিস্তান আর্মির ওপর তাদের সেনাকর্তাদের হ্রাস ক্রমশ আলগা হচ্ছে। এবং একদম শেষের যে গুরুত্বপূর্ণ বিষয়টি তা হলো আমাদের আইনি অধিকার, আমাদের আইনি কাগজ জম্মু কাশ্মীরের উপর, এবং তার পাশাপাশি আমাদের অর্থাৎ ভারতবর্ষের একটু সক্রিয়তা। এই তিনটি অনুঘটককে একই মালায় গাঁথতে পারলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সময়কালে একটা ম্যাজিক ঘটতে পারে, এবং সেই ম্যাজিকটা হলো যে পাক অকুপাইড কাশ্মীর ভারতবর্ষের অন্তর্ভুক্ত হতে পারে। আমরা বলছি না, আন্তর্জাতিক বিশেষজ্ঞরা মনে করছেন। এবং যে কারণে হয়তো পাকিস্তান এই অশনি সংকেতটা দেখতে পেয়েই তারা যে কোনো ফ্রন্টে যুদ্ধের হুঁশিয়ারি দিচ্ছে, যদিও ভারতের কাছে এটা নেহাতি একটা ছেলে মানুষের ঘোষণা পাকিস্তানের বলে ভারতবর্ষ মনে করে। পাকিস্তানের অভ্যন্তরে যখন ছিন্ন বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা প্রত্যেক মুহূর্তে বাড়ছে, বিদ্রোহ বাড়ছে, পাক অকুপাইড কাশ্মীর হাতছাড়া আশঙ্কা পাকিস্তানেরকে প্রত্যেক মুহূর্তে কুড়ে কুড়ে খাচ্ছে, সেই সময় আমাদের পূর্ব দিক অর্থাৎ ইস্টার্ন পার্টেও কিছু বড় ঘটনা ঘটে গেছে, অর্থাৎ বাংলাদেশে। যদি আমরা সেদিকে একটু নজরটা ঘোরাই তাহলে যে ছবিটা উঠে আসবে তা অত্যন্ত বড় ছবি আমাদের দক্ষিণ পূর্ব এশিয়ার জন্য। তা হলো বাংলাদেশের বিদেশমন্ত্রী খলিলুর রহমান, তিনি বেশ কয়েক মাস ধরে চেষ্টা করে শেষ পর্যন্ত চীনের সর্বোচ্চ ক্ষমতাসম্পন্ন ব্যক্তিত্ব অর্থাৎ চীনা প্রেসিডেন্ট সি জিনপিংয়ের সঙ্গে একটি বৈঠক স্থির করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের। এবং এক্ষেত্রে বাংলাদেশ ভারতকে চাপে রাখার কৌশল অবলম্বন করতে গিয়ে নিজেরা ফ্যাসাদে পড়ে গেছে। কিভাবে পড়েছে? যে তথ্য আমরা জানতে পারছি যে তারেক রহমান কার্যত ভারতকে চাপে রাখার জন্য যে তাস পকেটে নিয়ে চীনে গেছিলেন বা বেজিংয়ে গেছিলেন তা হলো তিস্তা প্রজেক্ট বা তিস্তা মহাপ্রকল্প। এবং তিনি তিস্তা মহাপ্রকল্প নিয়ে সি জিনপিংয়ের সঙ্গে আলোচনায় বসেন। আলোচনায় যে নির্যাস আমরা বিভিন্ন সূত্র বিভিন্ন রিপোর্ট আমাদের কাছে আসছে তাতে এখনও পর্যন্ত চীন বাংলাদেশকে এআই, একই সঙ্গে গ্রিন প্রজেক্ট এবং ডিজিটাল ইকোনমি, পাশাপাশি কার্বন মনোঅক্সাইডকে নিয়ন্ত্রণ কীভাবে করা যায় সহ বিভিন্ন বিষয়ে তারা সহায়তা করার আশ্বাস দিয়েছে। কিন্তু চীনের সর্বোচ্চ ক্ষমতাসম্পন্ন ব্যক্তিত্ব সি জিনপিংয়ের সঙ্গে তারেক রহমানের ওই বৈঠকে কখনোই চীন একথা বলেনি যে তারা তিস্তা প্রজেক্টকে সাপোর্ট করবে বা তিস্তা প্রজেক্টে তারা ব্যাপকভাবে এখন ইনভেস্ট করবে। এই ছবি কোথাও উঠে আসেনি। প্রথম বিষয় কেন? কারণ একটা বিষয় মাথায় রাখতে হবে যে 2014 সাল থেকে তিস্তা মহাপ্রকল্পকে নিয়ে চীন ভীষণভাবে ইন্টারেস্টেড। তারা বারংবার হাসিনা গভর্নমেন্টের সঙ্গে কথা বলেছিল, শেষ পর্যন্ত হাসিনা সরকার এতে রাজি হয়েছিল না, কিন্তু চীন তবু হাল ছাড়েনি। কিন্তু শেষ পর্যন্ত যখন চীনের কাছে এই বৈঠকটি এলো তখন চীন কেন সরে দাঁড়ালো তিস্তা মহাপ্রকল্প থেকে? তারেক রহমান নয়াদিল্লির বিরুদ্ধে যে তাসটা ফেলতে চেয়েছিলেন সেই তাসটা ক্লিক করলো না কেন? তার অনেকগুলো কারণ বিশেষজ্ঞদের সামনে এসছে। প্রথম বিষয় হলো যে তিস্তার যে মূল জলরাশি সেটা ভারতবর্ষের হাতেই। ফলে চীন যদি এই তিস্তা প্রজেক্টে প্রচুর পরিমাণে ইনভেস্ট করে, জল যদি তারা তাদের প্রজেক্ট অনুসারে বা তাদের প্রস্তাবিত ব্যবসায়িক প্রকল্প হিসেবে না পায় তাহলে সেটা সফলতা পেতে পারে না। দ্বিতীয়ত চীনের কাছে বাংলাদেশের গোপন করে গেছিল, যেটা চীন পরবর্তী সময় জানতে পারে বা তাদের গোয়েন্দারা জানতে পারেন, দুটি গোপন চুক্তি ঢাকা ইতিমধ্যেই আমেরিকার সঙ্গে করে ফেলেছে বা করার পথে রয়েছে। প্রথম চুক্তি অর্থাৎ জিওসমিয়ার অর্থ হলো যে বাংলাদেশের যে কোনো মিলিটারি ইন্টেলিজেন্স, যে কোনো ইনফরমেশান, যে কোনো ধরনের তাদের গোপন গোয়েন্দা রিপোর্ট সেটা বাংলাদেশ বাধ্যতামূলকভাবে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএকে জানাতে বাধ্য থাকবে। অর্থাৎ বকলবে বাংলাদেশ যাবতীয় যে মিলিটারি ইন্টেল বা তাদের যে অন্যান্য ইন্টেলগুলো আছে সেগুলোর উপরে মার্কিন থাবা বসে গেছে, প্রথম বিষয়। দ্বিতীয় বিষয় এআরটি, এটা বাণিজ্যিক চুক্তি, এটাও আমেরিকার সঙ্গে বাংলাদেশ ইতিমধ্যে করে ফেলেছে। ইউনুসের জামানা থেকে এটা চলছিল। সেই চুক্তি মোতাবেক বাংলাদেশ কখনোই অন্য কোনো রাষ্ট্র যেমন রাশিয়া এবং চীনের সঙ্গে, তারা এই দুটি রাষ্ট্রের সঙ্গে কখনোই বাণিজ্য করতে পারবে না।
অর্থাৎ চীন এখানে পরিষ্কার একটা ছবি পেয়ে যায়। দ্বিতীয় ছবি যেন জানতে পারছি বিভিন্ন গোয়েন্দা রিপোর্ট অনুসারে, যেদিনকে তারেক রহমান চীনের উদ্দেশ্যে রওনা দেন ঢাকা থেকে, সেদিন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন তিনি সমস্ত মন্ত্রী এবং আধিকারিকদের ডেকে পাঠান, বৈঠক করেন এবং সেখানে তিনি পরিষ্কার জানিয়ে দেন যে এই সফরে যদি তারেক রহমান চীনের সঙ্গে এমন কোনো চুক্তি করে যা আমেরিকা এবং ঢাকার চুক্তিকে কোনোভাবে লঙ্ঘিত করছে, সেক্ষেত্রে সঙ্গে সঙ্গে ডোনাল্ড ট্রাম্প কড়া সিদ্ধান্ত নেবে ঢাকা সম্পর্কে। এই বার্তা ব্রেন্ট সরাসরি জানিয়ে দেন বাংলাদেশের কাউন্টার পার্টকে এবং এই তথ্য গিয়ে পৌঁছয় তারেক রহমানের কাছেও। ফলে তারেক সেখানে একটা উভয় সংকটের মধ্যে পড়ে যান। কিন্তু এখানে টুইস্ট আছে। টুইস্ট যে মুহূর্তে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের পাশা উল্টে গেল, সেই মুহূর্তে দুটি ঘটনা তার সঙ্গে ঘটতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। প্রথমত, যে ঢাকায় তারেক রহমানের গদি টলমলো এই মুহূর্তে, কারণ তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে আমেরিকার যেমন বড় ভূমিকা আছে, তেমনি বাংলাদেশ সবথেকে বড় প্রতিবেশী ভারতবর্ষ, যারা তিন দিক থেকে বাংলাদেশকে ঘিরে রেখেছে, তাদের মতামত এবং ভূমিকা অনস্বীকার্য প্রথম বিষয়। এবং তারেক রহমানের চীন সফর অনেকটাই ব্যর্থ হওয়ার পরে যে ছবিটা আমাদের সামনে আসছে, যে সংসদের ভেতরে এবং বাইরে জামাতে ইসলামী একেবারে কার্যত ঘিরে ফেলেছে বিএনপিকে, এটা প্রথম ছবি। দ্বিতীয় ছবি, বাংলাদেশ সরকারের কাছে তাদের একটা বড় অংশে যে সীমান্ত রয়েছে, মূলত তাদের পার্বত্য চট্টগ্রাম এবং তাদের যে উপকূলীয় অংশে, সেখানে তাদের হ্রাস ক্রমশ আলগা হতে পারে, কারণ উল্টো দিক থেকে বিভিন্ন ঘটনা ইতিমধ্যে ঘটছে, যেটা গোয়েন্দা রিপোর্টে আমরা জানতে পারছি, এবং সেগুলো আপনাদের আমি ডিকোড করব কিভাবে বাংলাদেশের সীমান্ত অসুরক্ষিত হয়ে পড়ছে ক্রমশ। আর একটা তথ্য আপনাদের দিয়ে রাখি, যে মুহূর্তে বাংলাদেশের এই প্রস্তাব চীনের তরফে কার্যত, অর্থাৎ তিস্তা প্রকল্পের যে প্রস্তাব বাংলাদেশ দিয়েছিল তাকে নাকচ করে দেওয়া হয়, তার আগে একটা ঘটনা ঘটে যায় দিল্লির অলিন্দে। সেই ঘটনাটা হলো যে অন্য একটি বৈঠক চলাকালীন আমাদের এনএসএ অজিত ডোভালের সঙ্গে চীনের এনএসএর একটা গোপন বৈঠক হয়, এবং সেই বৈঠকের যে নির্যাস আমরা বিভিন্ন সূত্র মারফত জানতে পারছি, তাতে চীন এবং ভারত, নয়াদিল্লি এবং বেজিং, তারা স্থির করেছে, একটা সিদ্ধান্তে এসছে যে একে অপরের যে সীমান্ত, তাকে আমরা বিভিন্ন বিবাদ যেগুলো আছে মিটিয়ে নেব, একে অপরের সীমান্তকে সম্মান জানাবো, এবং পাশাপাশি বিভিন্ন যে আন্তর্জাতিক ক্রাইসিস তৈরি হচ্ছে তার ভিত্তিতে চীন এবং ভারত নিরাপত্তার ক্ষেত্র থেকে একে অপরের পাশে দাঁড়াবে। পরবর্তী ক্ষেত্রে ব্রিক্সের বাকি সম্মেলনে এই একই সিদ্ধান্ত গৃহীত হয়। অর্থাৎ তাহলে কি পরবর্তী সময় যে তথ্য আমাদের কাছে গোয়েন্দা রিপোর্ট অনুসারে আগেই ছিল, যে তারেক রহমান তিনি বেজিং যাচ্ছেন তিস্তা প্রজেক্টকে বাস্তবায়িত করার জন্য, সেই তিস্তা প্রজেক্টের ফলাফল কি হতে পারে তার নির্ণয় অনেকটা আগেই দিল্লির অভ্যন্তরী হয়ে গেছিল, এবং আমাদের এনএসএ অজিত ডোভালের কৌশলী চালে উল্টে গেল তারেক রহমানের পাশা বলে আন্তর্জাতিক বিশেষজ্ঞরা মনে করছেন। ইন্টেলিজেন্স ইনপুট যা আমরা পাচ্ছি হাতে, তাকে বিশ্লেষণ করে যে তথ্য পৌঁছচ্ছে তা হলো যে ঢাকার একাধিক ভুল পদক্ষেপের পরিপ্রেক্ষিতে ক্রমশ বাংলাদেশের সীমান্তবর্তী অংশ, যে একটু আগে আমরা বলছিলাম, অর্থাৎ তাদের পার্বত্য চট্টগ্রাম এবং তার মেরিটাইম বর্ডার থেকে বিপদ বড় করে ঘনাচ্ছে। একই সঙ্গে যে তথ্য আমরা আগেও জানিয়েছিলাম যে গোটা বাংলাদেশটাই এখন বিভিন্ন বিদেশি শক্তির একদম মুক্তাঞ্চলে পরিণত হয়েছে, খোলা মাঠে পরিণত হয়েছে। একই সঙ্গে বিদেশের বিভিন্ন যে প্রাইভেট মিলিটারি কোম্পানি বা পিএমসি, যেমন তুরস্কের সাদাত রয়েছে, ব্ল্যাক ওয়াটার রয়েছে, এরা সক্রিয়ভাবে বাংলাদেশের বিভিন্ন অংশে অ্যাক্টিভ রয়েছে, বিভিন্ন অপারেশনে অংশ নিচ্ছে। না, আমি বলছি না, এটা বলছেন বাংলাদেশের একাধিক মন্ত্রী, সেখানকার প্রাক্তন সেনাকর্তা এবং এমপিরাও। সম্প্রতি ব্রিগেডিয়ার সাখাওয়াত এবং বিএনপির এমপি নীলুফার মনি তারা এই কথা বলেছেন। তারা বলেছেন যে জুলাই আন্দোলনে যেভাবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের গুলি করে হত্যা করা হয়েছে, বেছে বেছে ছাত্রদের বেছে বেছে হত্যা করা হয়েছে, সেই হত্যা চালানো হয়েছে বিদেশি অত্যাধুনিক স্নাইপার রাইফেলের মাধ্যমে। এটা আমি বলছি না, বিএনপির এমপি বলছেন। এবং ব্রিগেডিয়ার সাখাওয়াত তো আরও এক ধাপ এগিয়ে বলেছেন, তিনি বলেছেন তারাতে এই ফুটেজ এসে গেছে, তথ্য আছে, যেখানে তিনি দেখছেন যে বিদেশি স্নাইপারের মাধ্যমে বিদেশিরাই এই অপারেশন চালিয়েছে বাংলাদেশে, এবং হাসিনা সরকারকে কালিমা লিপ্ত করার জন্য খুন করা হয়েছে ছাত্রদের, বিভিন্ন পুলিশ কর্মীদের এবং আর্মি জওয়ানদেরও খুনের চেষ্টা করা হয়েছে বলে ব্রিগেডিয়ার সাখাওয়াতের অভিযোগ রয়েছে, এবং তিনি তথ্য আকারে তা পেশ করেছেন একাধিক ক্ষেত্রে। আমি যে কথা বলছিলাম যে বাংলাদেশের বিপদ ঘনাচ্ছে তার পার্বত্য চট্টগ্রাম থেকে এবং তার মেরিটাইম বর্ডার, অর্থাৎ সাগর উপকূলীয় অংশ থেকে। কিভাবে? সম্প্রতি যে তথ্য আমরা জানতে পারছি, তিনটি জেলা সেখানকার, অর্থাৎ বান্দরবান, রাঙামাটি এবং খাগড়াছড়ি, এই বান্দরবানের একটা দুর্ভেদ্য অংশের নাম হচ্ছে রেতলাং, এবং এই রেতলাংয়ের একদম দুর্ভেদ্য অংশে বাংলাদেশ সেনাবাহিনী সম্প্রতি একটা অভিযান চালায়, এবং সেই অভিযানে তারা কেএনএফ এবং ইউপিডিএফ এই দুই বিরোধী
অর্থাৎ বিদ্রোহী গোষ্ঠীর শিবিরের সন্ধান পায়, সেখান থেকে প্রচুর অস্ত্র উদ্ধার হয় এবং স্যাটেলাইট ফোন উদ্ধার হয়। এতে বিশেষজ্ঞরা মনে করছেন যে পার্বত্য চট্টগ্রাম জুড়ে ক্রমশ বিদ্রোহীদের শিবিরের সংখ্যা বাড়ছে, কারণ এটা সেটাকে ইন্ডিকেট করছে। এবং দ্বিতীয়ত যে তথ্য গোয়েন্দা রিপোর্ট অনুসারে জানতে পারছি যে আরাকান আর্মিও পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন দুর্ভেদ্য অংশে সেখানে একাধিক এই ধরনের শিবিরকে সরাসরি তারা সামরিক প্রশিক্ষণ দিচ্ছে, যা বাংলাদেশ আর্মির জন্য সুখের ছবি নাও হতে পারে। কারণ যেটা আমরা জানতে পারছি যে পার্বত্য চট্টগ্রামের ডেমোগ্রাফিকে বদলে দেওয়ার জন্য বাংলাদেশ আর্মি নাকি রোহিঙ্গাদের যে জঙ্গি গোষ্ঠী রয়েছে আরসা, এই আরসা জঙ্গিদের পুশ ইন করছে পাহাড়ের বিভিন্ন খাঁজে বা বিভিন্ন দুর্ভেদ্য অংশে। এটা কোনোভাবেই মেনে নিচ্ছেন না পাহাড়ের বসবাসকারী জনজাতি বা সেখানকার মানুষজন। সেই কারণে তারা পার্বত্য চট্টগ্রাম এবং মায়ানমারের একটা অংশকে জুড়ে একটা আলাদা রাষ্ট্রের দাবি করা শুরু করেছে। এবং যে কারণে সম্প্রতি আপনারা দেখবেন খুব বেশি করে এয়ার স্ট্রাইক ঘটেছে ওই অংশে, অর্থাৎ চট্টগ্রাম এবং তাদের সংলগ্ন অংশে এয়ার স্ট্রাইকের ঘটনা ঘটেছে। কুকি পার্বত্য চট্টগ্রামের মানুষজন এবং তার পাশাপাশি আরাকান আর্মি একজোট হয়ে তারা বলছে পার্বত্য চট্টগ্রামের 3টি জেলা এবং এই যে আরাকান যে প্রদেশ রয়েছে এই এবং বৃহত্তর সংলগ্ন অংশকে নিয়ে তারা আলাদা একটি রাষ্ট্র গড়তে চায়। একটা বিপজ্জনক ছবি বাংলাদেশের জন্য, বাংলাদেশ সেনাবাহিনীর জন্য, যে চ্যালেঞ্জের মুখে তাদের সামনে পড়তে হতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। বাংলাদেশের দ্বিতীয় বিপদ যাদের উপকূল ভাগ থেকে এসে দাঁড়িয়ে আছে তাদের সামনে, এটা হয়তো তারা বুঝতে পেরেও গেছে। কারণ ইতিমধ্যে চীন যেটা চেষ্টা করছে যে মালাক্কা ট্র্যাপ থেকে চীন বেরোতে চাইছে, অর্থাৎ সিঙ্গাপুরের সামনে যে 1.5 মাইল অংশ রয়েছে চীনের জন্য ভীষণ এটা ভয়ঙ্কর ছবি। তারা বঙ্গোপসাগর এবং ভারত মহাসাগর জুড়ে সাবস্টিটিউট একটা ওয়ে তৈরি করতে চাইছে তাদের বাণিজ্যের জন্য, চীনের লাইফলাইন মালাক্কা প্রণালী। এবং খুব নির্দিষ্ট করে দেখবেন যে চীন এটা করতে প্রায় ভারত মহাসাগর বা বঙ্গোপসাগরের বিভিন্ন অংশে স্পাইশিপ পাঠিয়ে দেয় তথ্য সংগ্রহের জন্য। উল্টো দিকে আমেরিকা কি চাইছে? আমেরিকা চাইছে চীনের এই যে লাইফলাইন রয়েছে মালাক্কা স্ট্রেইট, তার যে সবথেকে সংকুচিত অংশ, ছোট্ট অংশ, ঢেড়া অংশ, সেখানে আমেরিকা তাদের 7th ফ্লিট অর্থাৎ তাদের 7th ফ্লিট যে ক্যারিয়ার ব্যাটেল গ্রুপ বা সিবিজিকে ওখানে দাঁড় করিয়ে রেখেছে। চীন যদি কোনো মিস অ্যাডভেঞ্চার আমেরিকার বিরুদ্ধে করতে চায় তাইওয়ান বা অন্য কিছুকে নিয়ে, সঙ্গে সঙ্গে যুদ্ধ ঘোষণা হবে এবং মালাক্কা স্ট্রেটকে সংকুচিত করবে এবং দ্বিতীয় হরমুজ প্রণালী হতে চলেছে মালাক্কা স্ট্রেট বলে সমর বিশেষজ্ঞরা মনে করছেন। ফলে এই দুই মহাশক্তিধর দেশ যখন এই লড়াইয়ে আপাতভাবে না নামলেও ভবিষ্যতে নামতে পারে বলে ওয়ার স্ট্র্যাটেজিস্টরা মনে করছেন, তখন আরও একটি দেশ, তৃতীয় দেশ ভারতবর্ষ, যাদের অংশই হলো বঙ্গোপসাগর এবং ভারত মহাসাগর, তারাও চুপ করে বসে নেই। যে তথ্য আমরা জানতে পারছি বিভিন্ন সূত্র অনুসারে, ভারতবর্ষ একটা বড় দাবার চাল চেলে দিয়েছে। সেই চালটি হলো বঙ্গোপসাগরের প্রবেশদ্বার। এই আন্দামান এবং নিকোবর আইল্যান্ডকে একটা ট্রাই সার্ভিস কমান্ডে পরিণত করেছে নয়াদিল্লি। 2025-26 যে স্যাটেলাইট ইমেজ সামনে আসছে তাকে এক্সপ্লেন করে দেখা যাচ্ছে যে আন্দামান নিকোবর এবং এই আইল্যান্ডগুলোর বিভিন্ন অংশে বৃহৎ এয়ারবেস তৈরি হয়েছে, রানওয়েজ তৈরি হয়েছে এবং তার পাশাপাশি ভারতবর্ষ আন্দামান নিকোবরের যে সমুদ্রের পৃষ্ঠ, তার নিচে সমুদ্রের তলদেশ জুড়ে ছড়িয়ে দিয়েছে একটা অত্যাধুনিক কান, যার পোশাকি নাম প্যাসিভ সোনার নেটওয়ার্ক। একদম ঠিক শুনছেন, এই প্যাসিভ সোনার নেটওয়ার্ক হলো একটা টেকনিক্যাল কান, অর্থাৎ যে কানকে ভারতবর্ষ সমুদ্রের তলদেশ দিয়ে বহু দূর পর্যন্ত বিস্তৃত করে দিতে পেরেছে। এটার কাজ কি? এটার কাজ হলো যদি কোনো শত্রুর কোনো সাবমেরিন বা ওয়ারশিপস আমাদের দিকে আসার চেষ্টা করে, আমাদের এক্সক্লুসিভ ইকোনমিক জোনের দিকে অনুপ্রবেশের চেষ্টা করে, সঙ্গে সঙ্গে আমরা তথ্য পেয়ে যাব, আমাদের কাছে সেই কম্পন চলে আসবে এবং স্ট্রেট দিল্লি আগে জানতে পারবে যে শত্রু ওখান থেকে অনুপ্রবেশের চেষ্টা করছে, আমাদের ট্রাই সার্ভিস অ্যাক্টিভ হবে। এবং এটা করলেই জলের নিচে, অর্থাৎ জলের 300 বা 400 মিটার নিচে আমাদের যে সমস্ত নিউক্লিয়ার সাবমেরিনগুলো আছে, আরিহান্ত, আরিঘাট সহ একাধিক, তারা সঙ্গে সঙ্গে অ্যাক্টিভ হবে এবং তারা অ্যাকশন মোডে চলে যাবে, যা শত্রুর জন্য ভয়ঙ্করতম একটা ছবি হতে পারে। অনেকে মনে করছেন যে এই হাইড্রোফোন টেকনিককে ব্যবহার করে যেভাবে এই প্যাসিভ সোনার নেটওয়ার্ককে বঙ্গোপসাগর তলায় ভারতবর্ষ ছড়িয়ে দিয়েছে, তা চীনের জন্য বিপজ্জনক, বাকি দেশগুলোর জন্য বিপজ্জনক হতে পারে অদূর ভবিষ্যতে। বিশ্বের তাবড় তাবড় শক্তিগুলোকে চমকে দিয়ে আগামী 11ই জুলাই আমাদের পূর্ব উপকূল অর্থাৎ বঙ্গোপসাগরে অর্থাৎ বাংলাদেশ উপকূলে আমরা নামাচ্ছি আইএনএস মহেন্দ্রগিরি। হ্যাঁ, আমাদের স্টেলথ ওয়ারশিপস। স্টেলথ কেন? কারণ এটা সাইলেন্ট সার্ভিলেন্স চালাতে পারবে এবং শত্রুর কোনো রাডার সেন্সারে আমাদের এই ওয়ারশিপ, এই ফ্রিগেটকে ধরা যাবে না, এতটাই অত্যাধুনিক এই ওয়ারশিপস। এবং এই ওয়ারশিপসের মধ্যে কী আছে? আমাদের স্টেলথ ওয়ারশিপস
আইএনএস মহেন্দ্রগিরি এত ভয়ঙ্কর কোনো শত্রুর জন্য? কারণ বিশ্বকরা বলছেন বা ওয়ার স্ট্র্যাটেজিস্টরা বলছেন যে এর সঙ্গে থাকছে ব্রহ্মোস মিসাইল, একদম ঠিক শুনছেন, একই সঙ্গে থাকছে বারাক 8 এয়ার ডিফেন্স সিস্টেম, অর্থাৎ শত্রুর যে কোনো মিসাইলকে মুহূর্তে প্রতিহত করতে সিদ্ধ অস্ত্র। একই সঙ্গে এর সঙ্গে অ্যাডভান্সড সোনার সিস্টেম থাকছে, যা সমুদ্রের তলদেশের যে সোনার নেটওয়ার্ক তার সঙ্গে সিঙ্ক্রোনাইজ করতে পারবে, অর্থাৎ সাবমেরিনের গতিবিধি এই ওয়ারশিপসের মাধ্যমে আমরা জানতে পারবো খুব দ্রুত। এর সঙ্গে থাকছে টুইন হেলিকপ্টার হ্যাঙ্গার, অর্থাৎ দ্রুত শত্রুর ভূখণ্ডে আমাদের অ্যাটাক হেলিকপ্টার রয়ে গিয়ে আক্রমণ চালিয়ে দ্রুত আবার ওয়ারশিপসে ফিরে আসবে। এই মাল্টিরোল ওয়ারশিপস আমাদের বাংলাদেশ উপকূল, আমাদের বঙ্গোপসাগরে আমাদের রক্ষা কবচ হয়ে আগামী দিনে বিচরণ করবে বলে ওয়ার স্ট্র্যাটেজিস্টরা মনে করছেন। 700 টনের এই বৃহৎ যুদ্ধজাহাজ শত্রুর কাছে সাক্ষাৎ যমদূত বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এখানে আপনাদের তথ্য আমরা জানিয়ে রাখবো, সেটা হলো যে গোটা ছবিটা তো ঘোরালো হয়ে গেল কেন বাংলাদেশের এই পাশার চালকে উল্টে দেওয়া হলো? তার কারণ লুকিয়ে আছে 2025 সালের একটি ঘটনার মধ্যে। 2025 সালে আমাদের এনএসএ অজিত ডোভাল বাংলাদেশের এনএসএ ডক্টর খলিলুর রহমানকে দিল্লিতে ডেকে পাঠিয়ে তিনি পরিষ্কারভাবে কতগুলো তথ্য খলিলুর রহমানের হাতে তুলে দেন এবং তিনি বলেন যে ইন্দো বাংলাদেশ সীমান্তে যে কমপক্ষে 18টি ভারত বিরোধী জঙ্গি শিবির এবং ট্রেনিং ক্যাম্প এই মুহূর্তে চলছে, সেগুলোকে ধ্বংস করতে হবে, সেগুলোকে নিউট্রালাইজ করতে হবে। একই সঙ্গে বাংলাদেশের হিজবুত তাহরির এবং আইএসআইয়ের তরফে যে যৌথ গোপন মিটিং হয়েছে, সেই মিটিংয়ের নির্যাস হলো উত্তরবঙ্গ থেকে একেবারে দক্ষিণ 24 পরগনা এবং কলকাতার বিভিন্ন অংশে নতুন করে পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া বা পিএফআইকে নতুন করে জাগাতে হবে এবং এই পিএফআইকে জাগিয়ে তাদের সদস্যদের দিয়ে লোন উলফ অ্যাটাক করানো হবে বিভিন্ন রাজনীতিবিদ এবং বিভিন্ন স্বনামধন্য ব্যক্তিত্বের উপরে। এটাকে এক ধরনের অন্যরকম জঙ্গি আক্রমণ বা জঙ্গি ব্লুপ্রিন্ট বলা হয়। এই সমস্ত কিছুকে বন্ধ করতে হবে, এগুলোকে নিউট্রালাইজ করতে হবে, নিকেশ করতে হবে এবং এ বিষয়ে একটা নির্দিষ্ট ডসিয়ার আমাদের এনএসএ অজিত ডোভাল তুলে দিয়েছিলেন খলিলুর রহমানের হাতে এবং মনে করা হয়েছিল যে তারেক রহমান নয়াদিল্লির সবুজ সংকেত পেয়ে প্রধানমন্ত্রী আসনে বসেই তিনি কিছু সদর্থক সিদ্ধান্ত নেবেন এই সমস্ত ভারত বিরোধী জঙ্গি শিবিরকে ধ্বংস করার ক্ষেত্রে বা ভারতের অভ্যন্তরে হিজবুত তাহরির বা আইএসআই যে জঙ্গি নেটওয়ার্ক ছড়ানোর চেষ্টা করে সেগুলোকে নিউট্রালাইজ করবে বাংলাদেশ প্রশাসন। কিন্তু কিছু হয়নি, যা ছিল তাই আছে। পরিবর্তে ভারত বিরোধিতা আরও বাড়ছে এই বিএনপি বা জামাতের আমলে। তাই বাংলাদেশ ভারতকে ফ্যাসাদে ফেলতে গিয়ে আজকে নিজেরাই সেই চালে বিদ্ধ হয়েছে এবং ইতিমধ্যে গোয়েন্দা রিপোর্ট আমাদের সামনে যেটা আসছে তা হলো যে বে অফ বেঙ্গলকে এতটাই গুরুত্ব দিচ্ছে, ইতিমধ্যে পেন্টাগন বে অফ বেঙ্গলের জন্য একটা আলাদা ফাইল খুলেছে, তার নাম দিয়েছে বে অফ বেঙ্গল থিয়েটার। অর্থাৎ আগামী দিনে বা খুব দ্রুত এই বে অফ বেঙ্গলেই চীন এবং আমেরিকার সম্মুখ সমর হতে পারে, সেই সম্ভাবনা অনেকেই দেখছেন। ফলে সেই দুই মহাশক্তিধর দেশের মধ্যে যে বড় আকারের সংঘাত হবে, সেই সংঘাতের মধ্যে পড়ে বলির পাঠা হবে বাংলাদেশ বলে আন্তর্জাতিক বিশেষজ্ঞরা মনে করছেন। এবং বাংলাদেশের যদি অস্তিত্বের সংকট ঘটে বা হয়, সেক্ষেত্রে বাংলাদেশের ত্রাণকর্তা হতে পারে এক্ষেত্রে একমাত্র নয়াদিল্লি বা তাদের 3 দিক থেকে ঘিরে রাখা তাদের সবথেকে বড় প্রতিবেশী ভারতবর্ষ। ঢাকা কি সেই দেওয়াল লিখন পড়তে পারছে? যদি পড়তে পারে ভালো, নাহলে তাদের মূল্য দিয়ে মাসুল দিয়ে তা চোকাতে হবে, যা সময় বলবে যে বাংলাদেশের অস্তিত্বের সংকট হবে কি না। আরও গুরুত্বপূর্ণ রেলিভেন্ট এবং অথেন্টিক ইনফরমেশন নিয়ে ফিরছি পরবর্তী এপিসোডে। ততক্ষণ পর্যন্ত আপনাদের সকলকেই জয় হিন্দ।